আমার সারা জীবন বান্ধবীর মায়েরা খুব পছন্দ করেছে আমাকে। অ্যাকশন, বেদনা, প্রেম সবকিছু আছে আর কি। তোমাকে আমরা খুব একটা সিরিয়াসলি ভাবি না, মানে সেটা কি তুমি জানো? হ্যাঁ, কিন্তু আমি তুমি কি একটু রাগী ডিরেক্টর? না, এটা সৌরভদের জিজ্ঞেস করলে ভালো হতো। একদমই না। তো মানে মানুষকে হাসানো তো একটা পুণ্যের কথা, পুণ্যের জিনিস। যে খাটনিটাও খেটেছে, আমি ঈশার জন্য বলছি না, নিশার জন্য, যে এই রোবটের যে চরিত্রটা, মানে নিশা স্ক্রিনের জন্য, যে স্ক্রিনটা একটা ভার্চুয়াল স্ক্রিনে কথা বলছে জিদ্দা, রুকমিনি, সেটা কিভাবে শ্যুট হচ্ছে। সে তো প্রথমত তো ওই জায়গাটা কিছু নেই, যে জায়গাটা তাকিয়ে কথা বলছে, এবং সেইখানে কিভাবে ডট লাগিয়ে সেটা ডিমার্কেশন হচ্ছে। হ্যাঁ, এই যে পুরো টেকনিক্যালিটি, এটা আমার প্রচন্ড মজা লাগলো। জিদ্দা খরাজদার যে সিনগুলো রয়েছে সেগুলো একদম জমে গেছে। মানে এ বলছে আমাকে দেখো, ও বলছে আমাকে দেখো। মানে আমার অত রিহার্সাল লাগবেই না, কিন্তু জিদ্দা ইজ সো পারফেকশনিস্ট যে উনি 7 বার হয়তো রিহার্সাল করছেন। এটা সায়েন্স ফিকশনের মোড়কে একটা এন্টারটেইনার, মানে টাফ মাথার কথা বলছো তো। যে মুখ বিকৃত করে মানুষকে হাসানোর চেষ্টা করছি, সেই জায়গাটায় কমেডিটা এখন আর নেই। এখন এতটা এগিয়ে গেছে, এখন সিচুয়েশনাল হয়ে গেছে পুরো কমেডিটা। এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সেখানে তুমি যদি কিছু না করো তাহলেও মানুষের হাসি পাচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি রাই রয়েছি তোমাদের সঙ্গে, আর আমি সবসময় তোমাদেরকে এটা বলেই শুরু করি যে আমি কিন্তু চেষ্টা করি যে ছবিটা আসছে সেই ছবির যারা কাস্ট তাদের সাথে যদি ইন্টারভিউ দেওয়া যায়, বা তোমাদের পছন্দের কেউ তার সাথে যদি ইন্টারভিউ দেওয়া যায়। আজকে দুটোই মিলে গেছে, মানে তোমাদের খুব ফেভারিট একজন আছে আমার সঙ্গে আড্ডায়, এবং তার একটা ছবি আসছে 7th of June, বুমেরাং। আমার সঙ্গে রয়েছে সৌরভ। কেমন আছো? খুব ভালো আছি। এবং সৌরভ, একটা কথা তোমায় বলি যে তোমার ফ্যান ফলোয়ার্স তো প্রচুর, কিন্তু তুমি কি জানো যে একটু বাড়ির বয়স্ক মহিলারা তোমাকে একটু বেশি পছন্দ করে? এই ইনফরমেশনটা কি তোমাকে আমি দিলাম না তুমি জানো? আমি এটা জানতাম না। মানে মায়েরা, পিসিমা, মাসিমা, আমার সারা জীবন বান্ধবীর মায়েরা খুব পছন্দ করেছে আমাকে থ্রু আউট। তো সেখান থেকে একটা আভাস পেয়েছি যে বয়স্করা আমায় পছন্দ করেন, বয়োজ্যেষ্ঠরা, কিন্তু এইটা আমি প্রথমবার শুনলাম। এটা আমি রিসার্চ করে পেয়েছি, রাই রিসার্চ কোম্পানি তোমাকে আজকে ইনফরমেশনটা দিল। থ্যাংক ইউ। এবার একটা কথা বলো, 7th of June রিলিজ করছে বুমেরাং, এন্ড উই আর ভেরি এক্সাইটেড যে এই ছবিটা বড় পর্দায় একটু অন্যরকম গল্প বলছে বলে যতটা ট্রেলার টিজার দেখে বোঝা যায় ততটা দেখে বুঝছিলাম। তো তুমি এই চরিত্রে, মানে তোমাকে তো এই ছবিতে আমরা অয়নের চরিত্রে দেখবো, তো তুমি একটু নিজের যদি একটু আভাস দাও চরিত্রটা সম্পর্কে। এটা সায়েন্টিফিক ফিকশন, কিন্তু ওই মোড়কটা ওরকম, কিন্তু বেসিক্যালি সেটা হচ্ছে এন্টারটেইনার, আউট অ্যান্ড আউট এন্টারটেইনার। এবং সেইখানে আমার চরিত্রটার নাম হচ্ছে অয়ন, এবং সে হচ্ছে জুনিয়র সায়েন্টিস্ট। আচ্ছা। এবং জিদ্দার যে চরিত্রটা, সে হচ্ছে সায়েন্টিস্ট, এবার সিনিয়র সায়েন্টিস্ট, আমি হচ্ছে জুনিয়র সায়েন্টিস্ট। এবং দুজনের বন্ধুত্ব একদম ছোটোবেলা থেকেই অ্যাকচুয়ালি, এবং একসঙ্গে পড়াশোনা করেছে। ও একটুখানি 2 বছর সিনিয়র ছিল, সেখান থেকেই ও যত ধরনের ইনোভেশন করার চেষ্টা, হ্যাঁ, যত ধরনের এই নানান ধরনের জিনিস ওরা ট্রাই করতো, সেইগুলো ব্যাকফায়ার করতো, মানে বুমেরাং হতো। হ্যাঁ, এই করতে করতেই আলটিমেটলি ওরা একটা জার্নিতেই থাকে আর কি। পুরো এই দুজনের জার্নিটা দেখানো হবে, এবং সেইখানে গিয়ে একটা রোবট তৈরি করা হয় যেটার নাম হচ্ছে নিশা, যেটা রুক্মিণীর আর একটা চরিত্র। হ্যাঁ, তো সেইটা করার পর বেসিক্যালি কি হয়, হোয়াট আনফোল্ডস, এইটা নিয়েই, ওই মেহেমটা যেটা হয় সেইটা নিয়েই অ্যাকচুয়ালি ছবিটা। এবং অবভিয়াসলি এটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল। জিদ্দা যেখানে আছে বোঝাই যাচ্ছে, তো সেখানে অ্যাকশন, বেদনা, প্রেম সব কিছু আছে আর কি। অ্যাকচুয়ালি মজাটা তো আছেই সবার থেকে বড় জায়গায়। আচ্ছা, অয়ন তো এখানে সায়েন্টিস্ট, মানে সৌরভ যদি সায়েন্টিস্ট হতো কি হতো, এটা সৌরভ কি বলতে চায় এটা আমি নিজে ভাবতেও পারছি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি সায়েন্টিস্ট হলে কি হতো সেটা হয়নি যখন, আর কেউ জানবে না। মানে সাউথ পয়েন্টের টিচারদেরকে কি তাহলে আমরা একটু জিজ্ঞেস করবো যে এই বিষয়টা কেমন হতো যদি ওনারাও এরকম করবেন? আমরা ভাবতে পারছি না। আচ্ছা, একটা কথা বলো, এই ছবিটা, মানে আমরা তো তোমার অনেক কাজই দেখি, তোমাকে ওটিটি বা তোমার সব রকম কাজ, যারা আমরা তোমার ভক্ত তারা পছন্দ করি। তো এখন আমরা যদিও ওভাবে ছবিকে ভাগ করি না, যে কমার্শিয়াল ফিল্ম বা অন্য ধারার ফিল্ম, ওভাবে আমরা ধরি না, কিন্তু এইটুকু তো আমরা বলতে পারি যে এই ছবিটা একদম মেইন স্ট্রিম ছবি, বুমেরাং। এত অ্যাকশন, এত তোমাকে আমরা এরকম ছবিতে কম্পারেটিভলি লাস্ট কটা কাজ যদি দেখি একটু কম দেখেছি। সো এটাকে বেছে নেওয়ার প্রধান কারণ কি? এর আগে আমি একটা করেছিলাম অনেক বছর আগে, বলো দুর্গা মাই কি বলে, সেটা আউট অ্যান্ড আউট ওই কমার্শিয়াল জোনে, এন্টারটেইনার, মাসি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমি করি কম এরকম, বা সেরকম ভাবে আমি ওই মোড়কটায় আমি কতটা যাই আমি ঠিক জানি না। না, তুমি যে এটা করো কম, তুমি নিজেই বলছো, আমি নিজেই জানি না। খুব কনসিয়াসলি তুমি অ্যাভয়েড করো নাকি হয়নি এর আগে? না, এর হয়নি বলে না হলে, মানে যেরকম এইটাই, এই ফর এক্সাম্পল বুমেরাং, কারণ আউট অ্যান্ড আউট কমেডি
এরম চরিত্র আমি অনেকদিন পর করলাম। এই যেটা বললাম বলদুর্গামায় কি করেছিলাম, তার আগে গুটি মল্লার বলে একটা করেছিলাম। হ্যাঁ, তো এরকম জায়গায় কমেডি করেছি, সিরিজে করেছি একটা দুটো, কিন্তু এরকম কমেডি আমি ওই আউট অ্যান্ড আউট কমেডি আর কি সেইটা তো খুব কম করেছি। তো আমার করার ইচ্ছা হচ্ছিল এবং থ্যাঙ্কফুল টু দেম, যে পুরো টু দ্য ক্রিয়েটার্স বা জিদ্দার প্রোডাকশন হাউস, জিদ্দা যে আমাকে এই চরিত্রের জন্য ভেবেছে, যেটা অ্যাকচুয়ালি ওই লং লস্ট লাভ টাইপের হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। হ্যাঁ, সেই জনারটা আবার আমার কাছে এলো এবং আই রিয়েলি লাভ ডুইং কমেডি। আমার শুরুটাই অ্যাকচুয়ালি কমেডি থেকেই, বিরসা বলে একটা চরিত্র, বয়ে গেল বলে একটা সিরিয়াল। হ্যাঁ, তো তারপর তোমাকে আমরা খুব এটা সিরিয়াসলি ভাবি না, মানে সেটা কি তুমি জানো? হ্যাঁ, কিন্তু আমি অ্যাকচুয়ালি এখন কি হয়েছে, আমি এত ইন্টেন্স চরিত্রে অভিনয় করে ফেলেছি, বা আমার অ্যাকচুয়ালি একটুখানি ন্যাক আছে গ্রে শেডের চরিত্রগুলো করাতে। হ্যাঁ, তো সেই জন্য আমি সবসময় ওই যেটা হয় না, যে তুমি যেটা চাও সেটা অ্যাকচুয়ালি ইউনিভার্স তোমায় দিতে থাকে। তো আমি ওরকমই চাই বলে ওরকমই চরিত্র, ওরকম ধরনের চরিত্র আমার কাছে বেশি আসে। কিন্তু যেই আমার কাছে এইটা এসছে যে এতদিন পর একটুখানি আই ক্যান এন্টারটেইন পিপল, মানে তাদেরকে আমি হাসাতে পারবো, হ্যাঁ, এইটা। আর এমনিতেও মানে মানুষকে হাসানো তো একটা পুণ্যের কথা, পুণ্যের জিনিস। তো সেক্ষেত্রে পুণ্য করতে চলে এসেছি, কিন্তু টাকা পয়সাও পেয়েছি আর কি পুণ্য করার জন্য। আমরা আজকাল হাসতে ভুলে গেছি, তো সেইখানে দাঁড়িয়ে যদি হাসানোর দায়িত্ব কেউ নাই, ডেফিনেটলি সে আমাদের কাছে খুব স্পেশাল একজন মানুষ। আরেকজন স্পেশাল মানুষের কথা জিজ্ঞেস করবো, যে এই ছবিতে তুমি, মানে আমি যতটা আমার রিসার্চ বলছে যে ম্যাক্সিমাম টাইম আমরা তোমাকে জিতের সাথে কাজ করতে দেখেছি, স্ক্রিন শেয়ার করতে। সো একটু যদি এক্সপিরিয়েন্সটা বলো, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে তোমাকেই আমি বলতে শুনেছি 1 2 3 4 জিদ্দা সুপারস্টার। হ্যাঁ, তার কারণ জিদ্দার সঙ্গে প্রথম আলাপ হলো আমার এই ছবির দরুন আর কি। তার আগে কোনোদিন জিদ্দার সঙ্গে আমার আলাপ হয়নি, এবং যেরকম হয়ে থাকে যে একজন সুপারস্টার, তার সঙ্গে কাজ করব, তার ব্যাপারে অনেক জিনিস সবসময় ঘোরে, ভালো খারাপ সব মিশিয়ে, এবং সবার জন্যই তাই হয়, মানে সব ক্ষেত্রেই তাই হয়, প্রত্যেকটি বড় স্টারের ব্যাপারেই তাই ঘটে। তো সেক্ষেত্রে সেরকম আমারও পারসেপশন কিছু ছিল হয়তো, বা আমি যদিও বা খুব একটা আগের পারসেপশন নিয়ে কারোর সঙ্গে মিশি না। মানে আজকে সেই মানুষটা তার কাছে খারাপ হতে পারে, আজকে আমার কাছে ভালো, আবার সেই মানুষটা তার কাছে ভালো হতে পারে, আমার কাছে খারাপ। তুমি কি শুনেছিলে কিছু জিদ্দা, মানে আমি যেরকম জিদ্দাকে একটু ভয় পেতাম আগে, যে জিদ্দা একটু রাগী হয়তো, মানে এটা আমি শুনেছিলাম বলে, বাট সামনে থেকে মনে হয় বাট না, ভয় পাওয়ার কোনো, তো আমি কোনো মারপিট করতে যাচ্ছি না। না, আমি বলতে চাইছি যে মানে যে বলছো না, আমরা যে অনেক সময় শুনি, তা মানে পারসিভ করি কিছু, যেরকম ফর এক্সাম্পল আমি যদি বলি যে হ্যাঁ তোমার সঙ্গে একজন এমন সুপারস্টার যে হয়তো তোমার সঙ্গে কথাই বলবে না, কিন্তু ফর মি অ্যাজ অ্যান অ্যাক্টর, যদি ইফ ইউ ডু নট টক টু মি অর ইফ আই কান্ট কনভার্স উইথ দ্য পার্সন, উইথ মাই কো অ্যাক্টর, তাহলে আমার পারফরমেন্সে অসুবিধা হয়। হ্যাঁ, যে ক্ষেত্রে এই প্রবলেমগুলো আমার, কেন, বিকজ আমি অ্যাক্টিংয়ে বেশি বিশ্বাসী না, আমি রিঅ্যাক্টিংয়ে বেশি বিশ্বাসী। সো আমার কো অ্যাক্টর যেটা দিচ্ছে আমি সেটাতে রিঅ্যাক্ট করছি, সেই জন্যই অনেকেই মানুষ আমায় বলে সাবলীল, হ্যাঁ, রিয়েলিস্টিক অ্যাক্টিং, এই যে এই টার্মগুলো ইউজ করে, সেই কারণেই করে। তো আমার ওই ব্যাপারটা ছিল যে আমি জিদ্দার সঙ্গে যখন অভিনয় করব, কতটা কেমিস্ট্রি ফুটে উঠবে, বা জিদ্দা কি সাহায্য করবে মানে রিহার্সালের সময় একবার রিহার্সাল করে নিলাম, এই করলাম, সে দেখলাম পুরো উল্টো, মানে আমার অত রিহার্সাল লাগবেই না, কিন্তু জিদ্দা ইজ সো পারফেকশনিস্ট যে উনি 7 বার হয়তো রিহার্সাল করছেন। একটা এরকমও হয়েছে, আমরা 1 ঘন্টা একটা সিন, একটা বড় সিন ছিল, সেটা প্রচণ্ড দরকারও ছিল, যে এরকম একটা সিন যেখানে আমি জিদ্দা এবং জিদ্দার বাবা আর মা, মানে ঝুলন্দি এবং শ্যামলদা আছেন, সেই সিনটা আমরা 1 ঘন্টার মতো শুধু রিহার্স করেছি। কতগুলো মনিটর করেছি আমি জানি না, মানে অন্তত 9-10 বার তো মিনিমাম। তারপরে গিয়ে বেসিক্যালি আমরা শ্যুটটা করেছি, এবং আমার মনে হয় যে কি কাটবো না, হ্যাঁ, তো আমার মনে হয় যে সেইগুলো জিদ্দার কাছ থেকে প্রচণ্ড হেল্প পেয়েছি, এবং জিদ্দার সঙ্গে কাজ করতে অ্যাকচুয়ালি অফ স্ক্রিন আমার প্রচণ্ড ভালো, উই হিট ইট অফ। তো সেইটা দ্যাট হেল্পড স্ক্রিনে যেটা আমরা করেছি। আচ্ছা, একটা কথা বলো, যে এই ছবিতে মানে আমরা তো রুক্মিণীর যে লুকটা আমরা দেখতে পাচ্ছি আর কি, হঠাৎ করে যে লুকটা খুব ভাইরাল হয়েছে, সেই লুকটা নিয়ে আমরা সবাই ভীষণ আর কি, মানে কি বলবো, মানে চর্চার বিষয় এটা বলা যেতে পারে। তোমরা তো লুকটা আগেই দেখেছিলে বোধহয়, সো মানে কখনো মনে হয়নি যে এটা কিভাবে দর্শক অ্যাকসেপ্ট করবে বা কিছু? যখন দেখেছিলাম তখন মনে হয়েছিল যে প্রচণ্ড ভালো লাগছে, এবং সেটা নিয়ে আমি কথা বলেছি যে রুক্মিণীর ক্ষেত্রেও যেটা আমি বলেই বেড়াচ্ছি আর কি, আমার মনে হয় দিস ইজ বেস্ট পারফরমেন্স টিল ডেট। এবং যে খাটনিটাও খেটেছে, আমি ঈশার জন্য বলছি না, নিশার জন্য, যে এই রোবটের যে চরিত্রটা, নিশা, ছোট ছোট ও তার জন্য ওয়ার্কশপ করেছে, অ্যান্ড দ্যাট ইজ শোয়িং। এবং অ্যাকচুয়ালি ও মানে ওর শটের আগে যে সময়টা ও নিত, সো দ্যাট এভরিথিং ইজ পারফেক্ট, স্টার্টিং ফ্রম হার হেয়ার
টু হার আইবলস, যে স্কিনটা আমরা মানে প্রত্যেকটা শটের আগে ওর স্কিন যেটা আর কি যাতে ওই ব্যাপারটা আর কি প্লাস্টিক ব্যাপারটা যাতে আসে আর কি, যেটা পুতুলের হয় বা হ্যাঁ, তো ওই টেক্সচারটার জন্য ওর মেকআপ আর্টিস্টকেও সত্যি সাধুবাদ জানানোর মতোই আর কি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি মানুষ যখন দেখবে, ইনফ্যাক্ট ট্রেলারে দেখেও তো বলছেই যে খুবই সুন্দর লাগছে। তো প্রচন্ড খেটেছে, ও খুব খেটেছে, সত্যি খেটেছে। এবার একটা প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন ঠিক না, বাট এটা তোমরা হয়তো অনেকেরই সম্মুখীন হচ্ছ, যে 7th of June তোমাদের আরেকটা বাংলা ছবি রিলিজ করছে, আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো, পরপর এত বাংলা ছবি রিলিজ করছে, সেই ছবিটা নিয়েও দর্শকরা ভীষণ আশাবাদী, যেহেতু বুম্বাদা আর ঋতুদির এটা 50th ফিল্ম, অযোগ্য। সো কোথাও গিয়ে কি একটুখানি কম্পিটিশন বা একটু টেনশন হচ্ছে যে দুটোই খুব পাওয়ার প্যাক মুভি আর কি? না, অল দ্য ভেরি বেস্ট টু দেম অ্যাজ ওয়েল, মানে উই আর ওয়ান ইন্ডাস্ট্রি, অ্যান্ড যত তাড়াতাড়ি আমরা এটা বুঝি বা আমরা যদি এটা সত্যি বুঝি তাহলে আমাদেরই লাভ, আর কারণই নয়। এবং আমার মনে হয় যে ফিল্ম হিট করা নিয়ে কথা, এটা আজকে আমার হতে পারে, তার হতে পারে, তার হতে পারে। আমি যেরকম প্রত্যেকটা ছবির জন্য আই এম রুটিং ফর এভরি ফিল্ম, অ্যান্ড আই এম থিঙ্কিং, যখন ক্লোজ ডোজ আমি কথা বলছি বন্ধু বান্ধবদের সঙ্গে, তখন আমি বলছি যে এটা লেগে গেলে বাংলা ইন্ডাস্ট্রি খুব ভালো হয়, এই কথাটা বারবার উঠছে। তার কারণ হচ্ছে আমরা চাইছি যে ওই ছবিটা, ওই একটা ছবি বা দুটো ছবি, মানে মোর দ্যান ওয়ান ইজ লাইক, তো খুবই ভালো হয় যে যাতে প্রত্যেকটা ছবি এখন যেগুলো হচ্ছে বা যেগুলো বেরোচ্ছে, যে প্রত্যেকটাই যাতে হিট করে, সেটাই আমরা চাই। তার কারণ যদি হিট করে তাহলে মানুষ আস্তে আস্তে ওই হ্যাবিটটা ফিরে আসবে, যে ভালো ছবি হচ্ছে সেটা মানুষরা দেখবে, হ্যাঁ, সেটা আমাদেরই লাভ হবে আলটিমেটলি। সো অল দ্য ভেরি বেস্ট টু দেম অ্যাজ ওয়েল। কামিং ব্যাক টু বুমেরাং এগেন, বুমেরাং ছবিটা যদি একটু হালকা তুমি ছুঁয়ে যাও আমাদেরকে, যে হোয়াট ইজ দ্য মুভি অল অ্যাবাউট? আমি যতটা বুঝেছি তাতে একটা তো সায়েন্সের একটা বিরাট বড় ভূমিকা রয়েছে, সায়েন্টিস্টদের তাদের ক্রিয়েশন নিয়ে একটা বড় ভূমিকা রয়েছে। সো মানে মানুষ যখন হলে যাবে কি মাইন্ডসেট নিয়ে যাবে তারা দেখতে? দিস ফিল্ম ইজ ফর অল দ্য এজ গ্রুপস টু স্টার্ট উইথ। এটা সায়েন্স ফিকশনের মোড়কে একটা এন্টারটেনার, আমাকে যদি বলতে হয়। ইউ কান্ট টেক এন্টারটেনমেন্ট আউট অফ দিস ফিল্ম। সায়েন্স ফিকশন বলছি আমরা, উইচ ইজ ট্রু, কারণ হচ্ছে আমরা সায়েন্স নিয়ে আমরা টেকনিক্যালি প্রচণ্ড স্ট্রংলি কাজ হয়েছে এই ছবিটার উপর। পোস্টের কাজ এতটাই বেশি হয়েছে যে আমাদের রিলিজ ডেট পেছোতে হয়েছে, এবং সেইটা বাইরে থেকে আমরা পোস্টটা করিয়ে আনছে জিদ্দারা হায়দ্রাবাদে থেকে, এবং তারা অসাধারণ কাজ করেছে। এবং ট্রেলারে মানুষজন দেখছে এবং বলছে যে আমাদের গ্রাফিক্সের কাজ, সিজির কাজ খুব ভালো হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই সব তো আছেই সায়েন্স ফিকশনের সেই জিনিসগুলো। এবং আই অ্যাকচুয়ালি যখন আমি শ্যুট করছিলাম তখন এই পুরো প্রসেসটা দেখছিলাম, দ্যাট সো টাফ। মানে আজকে একটা স্ক্রিনের জন্য, যে স্ক্রিনটা একটা ভার্চুয়াল স্ক্রিনে কথা বলছে জিদ্দা, রুকমিনি, সেটা কিভাবে শ্যুট হচ্ছে, সে তো প্রথমত তো ওই জায়গাটা কিছু নেই যে জায়গাটা তাকিয়ে কথা বলছে। সেই জন্য সেই মানুষটা সবসময় আছে সেটে, যে অ্যাকচুয়ালি এটার তত্ত্বাবধানে আছে আর কি, গ্রাফিক্স টিমের যে হেড, এবং সেইখানে কিভাবে ডট লাগিয়ে সেটা ডিমার্কেশন হচ্ছে। হ্যাঁ, এই যে পুরো টেকনিক্যালিটি, এটা আমার প্রচণ্ড মজা লাগলো, কারণ আই হ্যাভ নেভার বিন পার্ট অফ আ ফিল্ম লাইক দিস, এরম জনার। তো সেইগুলো প্রচণ্ড মজার। এবং বাট আমাকে যদি তুমি জিজ্ঞেস করো যে সায়েন্স ফিকশন অবভিয়াসলি, কিন্তু বেসিক্যালি দিস ইজ অ্যান এন্টারটেইনার। তো সৌরভের জীবনে কি কোনো প্রেম আমরা এই ছবিতে দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, আমার অপোজিটে দেবচন্দ্রিমা আছে, এবং তার সঙ্গে মানে মানে এত কমেডি অফ এরার্স হবে, হ্যাঁ, দ্যাট ইজ হিলেরিয়াস আর কি। মানে এটা আমাদের যারা আমাদের পুরো টিম আর কি, জিদ্দা বলো, হ্যাঁ, মানে আমাদের পুরো টিমটা, আমাদের প্রোডাকশন টিমটা, এবং যারা যারা দেখেছে তারা সবাই বলেছে ইটস কামিং আউট ভেরি নাইস। এবং আমার বিশ্বাস যে মানুষেরও প্রচণ্ড ভালো লাগবে আমার আর দেবচন্দ্রিমার জুটিটা। হ্যাঁ, তো উই আর ভেরি গুড ফ্রেন্ডস অফ দ্য স্ক্রিন। তো সেটাই আবার হেল্প করেছে আমাদের দুজনকে এই স্ক্রিনে ওই ব্যাপারটা ফুটিয়ে তোলার জন্য, যে অনেক ভুলভাল জিনিসপত্র হয়েছে আর কি সিনে আছে যেগুলো, তো সেইগুলো মানুষ দেখতে পাবে। আমরা একদম আড্ডাটা আস্তে আস্তে শেষের দিকে, কিন্তু সৌরভকে ওর যেরকম একটা ব্যক্তিত্ব বা ও যখন কোনো কমেডি রিলেটেড কোনো কাজ করে, আমার মনে আছে, তুমি তো নিশ্চয়ই এটা একমত হবে, তুমি একটা রিয়ালিটি শোতে আমরা তোমাকে দেখতাম, অপুদা ওটা হোস্ট করতেন। তো আমার মনে আছে যখনই তুমি ঢুকতে, এবং আমরাও যখন দেখতাম, সবাই আমরা জানতাম যে এবার কিছু একটা উল্টোপাল্টা কিছু একটা বলবে। এবং আমার মনে আছে আমার মা তোমার খুব ফ্যান ছিলেন, শি ইজ নো মোর, বাট এতটা মজা পেত আর কি, মা বলতে এবারে একটা ভুলভাল কিছু একটা ও বলবে। তো তোমার এখানে অনেক ডায়লগ আছে আমি জানি, তো তুমি একটা ডায়লগ আমাদেরকে একটু শোনাবে কি বুমেরাঙে, যেটা তুমি মানে সৌরভ গেলেই এই ডায়লগটা হচ্ছে বা এরকম কিছু একটা? এরকম অ্যাকচুয়ালি অনেক ইনস্টেন্সেস আছে। হ্যাঁ, আমি শুনেছি সেটা। তো সবকটা বলে দিলে তো আর ছবিটা দেখতে কেউ যেতে পারবে না, তাই কয়েকটা না হলেও একটা তো শুনবো, মানে বা এনি ফানি ইনসিডেন্ট এরকম কিছু। অ্যাকচুয়ালি মানে সি, মানে এখন কমেডি না, ওই
আমার মনে হয় এটা একান্ত আমার ওপিনিয়ন, যে মুখ বিকৃত করে মানুষকে হাসানোর চেষ্টা করছি, সেই জায়গাটায় কমেডিটা এখন আর নেই। এখন এতটা এগিয়ে গেছে, এখন সিচুয়েশনাল হয়ে গেছে পুরো কমেডিটা। এমন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেখানে তুমি যদি কিছু না করো তাহলেও মানুষের হাসি পাচ্ছে, সেরকম সিচুয়েশনাল জিনিসপত্র দিয়েই অ্যাকচুয়ালি বুমেরাংটা সাজানো। তো সেক্ষেত্রে ডায়লগে যে আমি হাসাচ্ছি এমন খুব একটা নেই, আমার রিয়াকশনে মানুষ হাসছে। যেরকম ফর ইনস্টেন্স যখন ট্রেলারে বলছে যে চার্জ মি অয়ন, চার্জ মি বলতে বলতে যখন রুক্মিণী এগিয়ে আসছে, দেবচন্দ্রিমার অসাধারণ একটা ডায়লগ বলছে যে অয়ন তুমি ওকে চার্জও দাও, হ্যাঁ, তখনও হালকা করে শুধু বলে দিতে হয় কারণ সে রোবট, তাকে তো চার্জ দিতে হবে না তো চলবে না। এবার ও পুরোটা না অত টেনশনে না, হি ইজ সো ওভারওয়েলমড যে চার্জ দাও, ও বুঝে গেল অন্য জিনিস। এবার কি হয়, তোমার গার্লফ্রেন্ড যদি বা তোমার বয়ফ্রেন্ড ফর এক্সাম্পল ধরে নাও যে একটা কিছু ভুল বুঝে গেল, এবার তুমি তো সঙ্গে সঙ্গে কনক্লুশনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করো, হ্যাঁ দি, কিন্তু কারণটা হচ্ছে এই কারণটা শোনার তার সময় নেই। তো বেসিক্যালি ও না টেনশনে বলে ফেলে হ্যাঁ দি চার্জ, ও বেরিয়ে যায় আর কি। তো সেই যে সিচুয়েশনস গুলো প্রচন্ড মজার, মানে এইটা যেটা বললো ওটা আমাদের দেখার ইচ্ছেটাকে আরেকটুখানি পুশ করে দিল আর কি, যে এবার দেখ গিয়ে এতটুকু তো বলে দিয়েছি আর বলা যাবে না। যতই ব্যস্ত থাকি আমরা 7th of June ডেটটা কিন্তু আপনাদের মনে রাখতেই হবে, আসছে বুমেরাং। এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ রাই আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আমাদের সঙ্গে এত আড্ডা মারার জন্য, এত সুন্দর প্রশ্ন করার জন্য আমাকে। এইগুলো আমি এইভাবেই আমরা শোটা শেষ করছি। এবং এটা কেন হলো, এটা কারণ মানে এটা আমার বলা উচিত যে থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ তুমি আমাকে, এত ব্যস্ত তুমি সৌরভ তবু তুমি আমাকে সময় দিলে, এগুলো ও বললো। তার কারণ ছবিটার নাম বুমেরাং। আরে হাই ফাই হয় না, 7th of June রিলিজ করতে, 7th of June প্লিজ দেখবেন সবাই। সৌরভকে আমরা একটু অন্যরকম চরিত্রে দেখবো, জিৎ আছে, রুক্মিণী আছে, সৌভিকের অসাধারণ একটা ডিরেকশন, সবকিছু মিলিয়ে ডোন্ট মিস বুমেরাং। এতক্ষণ আড্ডায় ছিলাম আমরা সৌরভের সঙ্গে, সৌরভ দাস। বুমেরাং ছবিতে সৌরভকে আমরা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে দেখব। এবার এমন একজন আমার সঙ্গে রয়েছেন যাকে ছাড়া তো বুমেরাং ছবিটাই হয় না, কারণ ডিরেকশনের গুরু দায়িত্বটা যার হাতে, তার ইন্টারভিউ করতে আমার তো একটু ভয়ই লাগে, যদি কিছু ভুল প্রশ্ন করি যদি সে রেগে যায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সৌভিক, নমস্কার। বুমেরাং আসছে 7th of June, এবং আমি একটু রিসার্চ করে যা যা জানার চেষ্টা করেছি, যেটা হয়তো একটা মানে একটু সায়েন্টিফিক একটা বিষয় এখানে ডেফিনেটলি রয়েছে, এটা আমার রিসার্চ আর কি, আমি জানি না, ভুলও হতে পারে। তো তুমি একটু বলো যে এই যে সায়েন্সকে নিয়ে কাজ করা, এটা কতটা ডিফিকাল্ট? বুমেরাং মূলত সাইফাই কমেডি, সাইফাইটা ব্যাকড্রপ, কমেডিটা মূল, ফ্যামিলি কমেডি, এটা মূল, গোটাটা জুড়ে থাকবে। আর তার প্রেক্ষাপটটা হচ্ছে সাইফাই। এবার সাইফাই বা ফিউচারিস্টিক কিছু দেখানোর জন্য আমাদের একটু ক্যালকুলেটিভ হতে হয়, আমাদের একটু প্রি প্ল্যানিং করতে হয়, আমরা কিভাবে শ্যুট করব, কি কি দেখাবো, বেশ কয়েকগুলো টিমকে একসঙ্গে এনে একটা হোমওয়ার্ক করে নিতে হয়। তো সেইগুলো তো থাকেই, প্রত্যেকটা আমরা যে কাজ করি না কেন তার তো একটা হোমওয়ার্ক দরকার হয়, হোমওয়ার্কটা যদি ঠিক থাকে তাহলে ইজি। আচ্ছা, সুপারস্টার জিতকে নিয়ে কাজ করা, সেটার জন্য কি কোনো হোমওয়ার্ক ছিল আলাদা? না না, জিদ্দার সঙ্গে আলাদা করে সেরকম হোমওয়ার্ক কিছু না। জিদ্দার সঙ্গে আমি কাজ করছি দীর্ঘ কয়েক বছর হলো, কিন্তু সেখানে জিদ্দাকে অ্যাজ এ প্রযোজক আমি পেয়েছিলাম, প্রডিউসার হিসেবে পেয়েছিলাম। এইবার জিদ্দা প্রযোজক হওয়ার সঙ্গে সঙ্গে আমার ছবির অভিনেতা, এবং প্রসেসটা খুব ইন্টারেস্টিং। জিদ্দা মানে খুব ইনভলভড হয়ে থাকে গোটা শুটিংয়ের মধ্যে, আর যেহেতু এটা কমেডি ছবি, জিদ্দা অনেকদিন পর কমেডি করছে, জিদ্দা কমেডি টাইমিং অসাধারণ, হ্যাঁ অসাধারণ কমেডি টাইমিং। তো সুতরাং যখন সৌরভ জিদ্দা যে সিনগুলো রয়েছে বা জিদ্দা খরাজদার যে সিনগুলো রয়েছে সেগুলো একদম জমে গেছে, মানে এ বলছে আমাকে দেখো, ও বলছে আমাকে দেখ, মানে খুব সুন্দর টাইমিং, রিদম খুব ভালো। আচ্ছা, তুমি একটা কথা বলো যে এই ছবিটাতে তো মানে খুব পাওয়ারফুল সব আর্টিস্টরা রয়েছে, খরাজদা রয়েছেন, রনিদা রয়েছে, একদম মানে তুমি এমন কাস্টের সব এক একজনকে তুমি নিয়েছো, মানে তারা থাকা মানেই আমরা একটু গেস করি যে এই ছবিটায় আমরা একটু প্রাণ খুলে দর্শক একটু হাসতেও পারবে আর কি। তো সৌরভ রয়েছে, ওকেও আমরা একটা খুব মজার চরিত্রেই হয়তো দেখবো। তো এতগুলো আর্টিস্ট, তাদের সাথে কাজ করা ডিরেক্টর হিসেবে কতটা ডিফিকাল্ট? তুমি কি একটু রাগী ডিরেক্টর? না, দেখে মনে হচ্ছে জিজ্ঞেস করলে ভালো হতো। একদমই না, আমি গোটা ব্যাপারটা ডিফিকাল্ট বলবো না, আমার এই প্রসেসটা খুব ইন্টারেস্টিং লাগে, মানে এনজয় করা যায় তো গোটা প্রসেসটা। প্রত্যেকটা যে আর্টিস্ট রয়েছে তারা নিজের নিজের জায়গায় মানে
খুবই স্বনামধন্য এবং এনাদেরকে যখন আমি ক্যারেক্টার ব্রিফ করেছি না, ব্রিফ করার সময় থেকেই ওনাদের কাছ থেকে কিছু ইনপুট বা আমি যেটা চাইছি সেটা ওনারা কিভাবে দেখাতে চাইছেন, এই যে গোটা প্রসেসটা, এবং তারপরে আমরা একটু রিহার্সাল করলাম, রিহার্সাল করার পর এবার দুটো ক্যারেক্টার এসে যখন একটা যে সেই পার্টটা করছে, একজন একভাবে প্রিপারেশন করেছিল, একজন আর একভাবে, এবার সামনে এসে তারা যখন একসঙ্গে করছে, সে একটা অদ্ভুত রসায়ন এবং সেই গোটা জার্নিটা খুব উপভোগ্য। এবং তাতে টুক করে একটু চেঞ্জ করে দেওয়া যে এইটা যদি এরকম হয়, তো এটা ডিফিকাল্ট নয়, এই জন্যই, এই ভালো লাগাগুলোর জন্যই তো ছবিটা করা। একদম তাই। আচ্ছা একটু একটা কথা বলো, যে দর্শকরা যারা দেখতে যাবে ছবিটা, তারা তো একটা ছবির আউটলাইন মাইন্ডসেট নিয়ে যাবে, তো তুমি যদি অ্যাজ এ ডিরেক্টর হালকা একটা আউটলাইন দাও আর কি ছবিটা সম্পর্কে, যতটা আমরা ট্রেলার টিজার দেখে বোঝার চেষ্টা করেছি, যতটা বুঝেছি সেটা তো বুঝলাম যে একটা রোবটের ক্যারেক্টার ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে, তো তুমি যদি একটু আমাদেরকে ব্রিফটা দাও। ট্রেলার আর টিজারের থেকে বেশি আউটলাইন দিতে গেলে তো গল্প বলে দিতে হবে, ওটা যথেষ্ট। এবং ট্রেলার টিজার যেটা কমিউনিকেট করছে একদম ঠিক জায়গায় কমিউনিকেট করছে, যে একজন সায়েন্টিস্ট আছে, সে তার লাভ ইন্টারেস্টের মতো দেখতে একটা রোবট বানিয়েছে, এবার কি কি কাণ্ড কারখানা হবে। তো আমরা কমেডি অফ এরর্সের কথা জানি, আমরা ভ্রান্তিবিলাস দেখেছি, আমার ছবিটাও ঠিক একই মানে জোনে আছে, শুধু হ্যাঁ একই জনরটা একই বলবো না, আমি বলবো যে একই জোনে আছে, কারণ এই কমেডি অফ এরর্স, এবার সেটার ব্যাকড্রপটা যদি একটা সাইফাই হয় তাহলে কি। আচ্ছা, রুক্মিণীর একটা মানে একটা লুক নিয়ে আমরা ভীষণ কথা বলছি এখন সবাই, যে ওরকম একটা লুক, মানে একজন মানে 1 নম্বর সারির নায়িকা, তার এরকম লুক, তো এটা নিয়ে যদি একটু বলো। মানে টাক মাথার কথা বলছো তো? হ্যাঁ, সেটা একটা বোম ফেলার মতো ফেলেছিলাম রুক্মিণীর সামনে। প্রথমে যখন স্ক্রিপ্ট করা হয়েছিল তখন ওটা বলা হয়নি, তারপর সামহাও কোনোভাবে ওটা মিস হয়ে গেছিলো। মানে একটা চাঙ্ক ছিল যেখানে একটা রোবট তৈরি হচ্ছে, রোবট তো আর চুল নিয়ে তৈরি হবে না, রোবট তো মানে তাকে তো তৈরি করা হচ্ছে, তো চুলটাও আলাদা করে ওকে দিতে হবে, নাহলে তো ওর নিজে থেকে আসবে না, মানুষের মতো তো গ্রো করবে না মাথায়। তো রোবটটা তৈরি হওয়ার একটা প্রসেসে তো ওকে ওইভাবেই দেখতে পাবো আমরা একটা রোবটকে। ওই প্রসেসটা যতটুকু বললো ততটুকুই রাখবো, তার বেশি দেখতে হলে 7th of June দেখতে হবে ছবিটা বুমেরাং। অল মাই বেস্ট উইশেস টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।